Assalamu alaikum everyone. Welcome all to the Davidson Hepatology course. I want to thank Ohiyur Rahman and also many of who have shown interest in this course. I am Muhammad Wasifur Rahman. Today we would discuss about the investigations of the hepatobiliary system, and our discussion will be solely on Davidson, about the investigations that are uh, about which Davidson has written. Okay, now we'll start. So in Davidson, page number 865, the investigations of the liver and hepatobiliary disease are present. So here there are some principles that are important in the management of liver disease that we that you can read, but I will skip it for now. আমরা আজকে 3 বার এই ইনভেস্টিগেশন গুলো রিপিট করার চেষ্টা করব, যেন যেই ইনভেস্টিগেশন গুলো আমাদের মনে রাখাটা দরকার সেইগুলো যেন আমাদের এই আজকের প্রেজেন্টেশন শেষেই আমাদের মনে গেঁথে যায়। তো এজ এ হোল আমরা লিভার সিস্টেমে কি কি ইনভেস্টিগেশন গুলো করি এগুলো আমি একবার বলে যাই। যেমন ব্লাড বায়োকেমিস্ট্রি, এগুলো আমরা করি। এই ব্লাড বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা দেখি বিলিরুবিন, আমরা দেখি অ্যালবুমিন, আমরা অ্যালানিন অ্যামিনো ট্রান্সফার, অ্যাসপার্টেট অ্যামিনো ট্রান্সফারেজ দেখি, অ্যালকালাইন ফসফেটেজ, গ্লুটামাইল ট্রান্সফারেজ এবং আদার কিছু বায়োকেমিক্যাল টেস্ট করি। আচ্ছা, এরপরে কিছু হয় হেমাটোলজিক্যাল টেস্ট। এটার মধ্যে আসলে দেখা হয় ব্লাড কাউন্টটাই। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা যেগুলো দেখি ওগুলো দেখতে পারি। এছাড়া আমরা এটা কমপ্লিট ব্লাড কাউন্টে যা দেখা যায় সেগুলো দেখি। এছাড়া কোয়াগুলেশন টেস্ট করি আমরা, আর ইমিউনোলজিক্যাল টেস্ট কিছু আছে। আর ফাইনালি ইম্পর্টেন্ট ইমেজিং। ইমেজিং এর মধ্যে আল্ট্রাসাউন্ড, কম্পিউটেড টোমোগ্রাফি, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, কোলানজিওগ্রাফি কয়েক ধরনের রয়েছে, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এরপরে ইনভেস্টিগেশনের মধ্যে নন ইনভেসিভ মার্কারস অফ দ্য হেপাটিক ফাইব্রোসিস। শেষে হিস্টোলজিক্যাল এক্সামিনেশন, যেটা আসলে বায়োপসির মাধ্যমে আমরা করে থাকি। ওকে, এই ছিল টোটাল ইনভেস্টিগেশনের একটু প্রথম আউটলাইন। এখন আমরা প্রথম থেকে শুরু করব। তাহলে এখন ডেভিডসনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, ডেভিডসনের যে ছকগুলো থাকে সেই ছকগুলো থেকে বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন গুলোতে কোশ্চেন আসে। তো ছকগুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখি। আর আমাদের এই প্রোগ্রামটা যেহেতু ডেভিশন বেসড, সুতরাং আমরা এই বক্স গুলোতে বেশি ফোকাস করার চেষ্টা করবো। এখন দেখো, এই বক্স 24.1-এ, 24.1-এ এইমস অফ ইনভেস্টিগেশন ইন পেশেন্টস উইথ সাসপেক্টেড লিভার ডিজিজ। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে ফেলতে পারো। তবে আমি ওয়ার্ডে আমরা এই ধরনের ইনভেস্টিগেশনের প্রিন্সিপাল সম্পর্কে স্যারদের মুখে শুনে থাকি। স্যাররা বলেন কি, যে ইনভেস্টিগেশন করতে হলে আমরা দেখব যে ডিজিজে আমি যে প্রভিশনাল ডায়াগনোসিসটা করতে চাই সেই ডায়াগনোসিসটা প্রমাণ করার জন্য ইনভেস্টিগেশন, এটার সিভিয়ারিটি দেখার জন্য ইনভেস্টিগেশন, এটার এটিওলজি দেখার জন্য ইনভেস্টিগেশন, এবং এটার স্টেজিং বা প্রগনোসিস দেখার জন্য ইনভেস্টিগেশন। ঠিক আছে? তো এই বক্সের মধ্যে অনেকটা সেভাবেই লেখা আছে যে ডিটেক্ট দ্য হেপাটিক অ্যাবনর্মালিটি, measure the severity of the liver damage, ঠিক আছে? তারপর ডিটেক্ট দ্য প্যাটার্ন অফ দ্য লিভার ফাংশন টেস্ট, আইডেন্টিফাই দ্য কজ অ্যান্ড ইনভেস্টিগেশন দ্য কমপ্লিকেশনস। তো কমপ্লিকেশনস দেখাটা আমাদের ইনভেস্টিগেশন করার একটা উদ্দেশ্য। ওকে, এখন দেখো, এই লিভার ব্লাড বায়োকেমিস্ট্রিতে ফার্স্ট করা বিলিরুবিন। এর আগে বলে রাখি, লিভার বায়োকেমিস্ট্রিতে
সেভারাল প্রগনোস্টিক ফ্যাক্টর, অর্থাৎ লিভার বায়োকেমিস্ট্রিতে আমরা যেসব জিনিসগুলো দেখি এগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই যে চাইল্ড পুগ এবং এমইএলডি স্কোর, এগুলো হচ্ছে লিভার সিরোসিসের প্রগনোসিসটা কেমন হতে পারে সেটা ইন্ডিকেট করে। তো সিম্পল এই ব্লাড বায়োকেমিস্ট্রির মাধ্যমেও কিন্তু এই প্রগনোসিসটা আমরা দেখতে পারি, যেগুলো হচ্ছে আমরা পরে দেখতে পারি। আমি যদি এখন একটু হচ্ছে তোমাদেরকে এই যে চাইল্ড প্রুফ আর এমইএলডি একটু দেখে নিয়ে আসি, হচ্ছে পেজ নাম্বার 937। এই যে এই পেজ হচ্ছে তোমরা দেখবা যে এই যে চাইল্ড প্রুফ ক্লাসিফিকেশন ফিগার 24.31। ফিগার 24.31-এ আছে কি এনকেফালোপ্যাথি প্রেজেন্ট কিনা, এটা তো আলাদা জিনিস। আর এখানে বিলিরুবিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন টাইম, ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা লিভার প্যাথোলজিতে পেতে পারি। এই লিভার প্যাথোলজির এই পয়েন্ট গুলো দিয়ে আমরা চাইল্ড প্রুফ ক্লাসিফিকেশনের সিরোসিসের প্রগনোসিসটা জেনে ফেলতে পারি। এছাড়া এমইএলডি স্কোর, এই এমইএলডি স্কোরেও বিলিরুবিন, আইএনআর মানে ইন্টারন্যাশনাল নর্মালিজ রেশিও, এর মাধ্যমে 1 ইয়ার সার্ভাইভাল রেটটা বের করে ফেলা হয়। তো এখন আমরা হচ্ছে আবার আগের অংশটায় চলে যাই। ওকে, ধরো বিলিরুবিন। বিলিরুবিন হচ্ছে যখন বাড়ে তখন আমরা এটাকে জন্ডিস বলি। এখন এই বিলিরুবিন কখন বাড়ে সেটা হচ্ছে অনেক বেশি বাড়বে, আর্লি রাইজ করবে যদি এটা প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হয়, দেন লিভার সিরোসিস। অর্থাৎ লিভার প্যারেনকাইমাল ডিজিজ, যেটাকে সিরোসিস বলা হচ্ছে, সেটাতে যে পরিমাণ বিলিরুবিন বাড়বে তার চেয়ে আরো আর্লি রাইজ করবে যদি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হয়। আচ্ছা, এরপরে এখানে আছে যে হিমোলাইসিস যদি থাকে, অর্থাৎ প্রি হেপাটিক জন্ডিসেও কিন্তু আমরা বিলিরুবিন রাইজ পাই। তো সেক্ষেত্রে কিন্তু হেপাটিক কোনো ইনজুরি থাকে না, কিন্তু বিলিরুবিন আমরা রেস্ট পাই। বা কনজিনিটাল কোনো যদি বিলিরুবিন মেটাবলিজমের ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে আমরা বিলিরুবিন রেস্ট পাই। সুতরাং বিলিরুবিন রেস্ট পেলেই হচ্ছে এটা যে লিভারের প্রবলেম, এটা আমরা বলতে পারি না। এটা আমাদেরকে একটা আইডিয়া দিবে যে লিভারের প্রবলেম থাকতে পারে। আর আরেকটা বিষয় আছে হচ্ছে, যদি লিভার ইনফ্লামেশনের কারণে সোয়েলিং হয়ে থাকে, সোয়েলিং অফ দ্য লিভার উইদিন ইটস ক্যাপসুল, তাহলে বাইল ফ্লোটা ইম্পেয়ার্ড হচ্ছে ক্যাপসুলের সোয়েলিং, ক্যাপসুলের নাকি লিভার সোয়েলিং এর কারণে। তো এখানে হচ্ছে কোলিস্টেসিস হয়, বাইলটা ড্রেন না হওয়ার কারণে বিলিরুবিন লেভেল রেজড হয়। এখন আসো অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে হচ্ছে প্রোটিন, যখন লিভার ফাংশনটা ইম্পেয়ার্ড হয়, ধরো লিভার সিরোসিস, ক্রনিক লিভার ডিজিজে, তখন লিভার তো হচ্ছে তার যে পরিমাণ প্রোটিন তৈরি করার কথা ছিল সেই পরিমাণ প্রোটিন তৈরি করতে পারছে না। কিন্তু এই প্রোটিন বা অ্যালবুমিনটা শরীরের জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা বিলিরুবিনকে ক্যারি করে, বিলিরুবিনকে ক্যারি করে লিভার নিয়ে আসে যেন এটা কনজুগেটেড হতে পারে। ওকে, তাহলে albumin is not a specific marker of the liver disease and is reduced in a range of conditions. অর্থাৎ লিভার ডিজিজ হলে তো আমাদের অ্যালবুমিন কমবেই, বাট এটাও আগেরটার মতো একটা স্পেসিফিক মার্কার না। এটা সেপসিস, ম্যালনিউট্রিশন, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, এগুলোতেও কমতে পারে। ঠিক আছে, ম্যালনিউট্রিশন তুমি হচ্ছে কম ইনটেক নিচ্ছ প্রোটিনের, আর নেফ্রোটিক সিনড্রোম প্রোটিন লুজিং এন্টারোপ্যাথিতে
প্রোটিন বডি থেকে বের হয়ে যাচ্ছে বেশি বেশি। আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে অ্যালবুমিনের, সেটা হলো যে অ্যালবুমিনের হাফ লাইফ হচ্ছে 2 উইকস। এই জন্য অ্যাকিউট লিভার ফেইলারে অ্যালবুমিন লেভেলে কোনো চেঞ্জ পাওয়া যায় না। তারপরে আসো হচ্ছে অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ বা অ্যাসপার্টেট অ্যামিনো ট্রান্সফারেজ। এগুলোকে অনেক জায়গায় হেপাটিক এনজাইম হিসেবে উল্লেখ করা হয়। তো এখানে অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজটা হচ্ছে বেশি স্পেসিফিক ফর লিভার। আর এই দুইটা এনজাইমকে হেপাটাইটিক এনজাইম তো বলে। আর অ্যাসপার্টেট অ্যামিনো ট্রান্সফারেজ হার্ট এবং স্কেলেটাল মাসেল থেকে আসতে পারে, কিন্তু অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ আউটসাইড দ্য লিভার আসার চান্স কম, রিলেটিভলি লো। ঠিক আছে। সো অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ ইজ কনসিডার্ড মোর স্পেসিফিক ফর হেপাটোসেলুলার ড্যামেজ। দেন আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো নর্মালি এএসটি এএলটি রেশিও থাকে 0.8। টু সিচুয়েশনে এএসটি টা বেড়ে যায়। কি, যদি অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ হয় তখন, অথবা এছাড়া বাড়তে পারে অ্যাডভান্স ফাইব্রোসিস। অ্যাডভান্স ফাইব্রোসিস ইন নন অ্যালকোহল রিলেটেড ডিজিজ লাইক হেপাটাইটিস সি অর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে বেড়ে যাবে এএসটি দ্বিগুণের চেয়েও বেশি। আর অ্যাডভান্স ফাইব্রোসিসে এই এএসটি এলটি রেশিও মোর দেন 2 হয়ে যাবে। এরপরে আসে অ্যালকালাইন ফসফেটেজ এন্ড গামা গ্লুটামেট ট্রান্সফারেজ। এগুলো আমরা জানি যে কোলিস্টেসিস এর মার্কার। অ্যালকালাইন ফসফেটেজটা এই যে বাইল ডাক্ট এপিথেলিয়ামে তো থাকেই, এছাড়া বোন এবং প্লাসেন্টাতেও থাকে। সেজন্য অ্যালকালাইন ফসফেটেজটা হচ্ছে স্পেসিফিক না, কিন্তু গামা গ্লুটামেট ট্রান্সফারেজটা মোর স্পেসিফিক ফর লিভার। আগেতে যেরকম অ্যালানিনটা বেশি স্পেসিফিক ছিল, সেরকম এখানে অ্যালকালিন ফসফেটেসটা বেশি। এরপরে আসো যে প্যাটার্ন অফ ইনক্রিজ। এই 24.2 টা দেখো, এই ছকে হচ্ছে দেখতে পারবা যে কোলিস্টেসিস এর প্যাটার্নটা লেখা আছে। যদি কোলিস্টেসিস হয় তাহলে সবচেয়ে বেশি পারবে কি অ্যালকালিন ফসফেটেস, গামা গ্লুটামেট ট্রান্সফারেজ। এসটিএলটি খুব একটা বাড়বে না। কিন্তু হেপাটাইটিস যদি হয় তখন কোলিস্টেসিস মার্কার গুলো বাড়বে না, কিন্তু এসটিএলটি বাড়বে। আর অ্যালকোহল বা এনজাইম ইনডিউসিং ড্রাগ যদি না হয়, সেই ড্রাগগুলো মাইক্রোসোমাল এনজাইমকে ইনডিউস করে, এবং মাইক্রোসোমাল এনজাইম ইনডিউসড হলে গামা গ্লুটামেট ট্রান্সফারেজ বেড়ে যায়, কিন্তু অ্যালকালিন ফসফেটেজ নর্মাল থাকে। তো তখন যদি এমন একটা সিচুয়েশন হয় যে আমি চিন্তা করি সেটা কোলিস্টেসিস হতে পারে, তখন আমি তো এএলপি আর জিজিটি দেখবো। এই অ্যালকাইন ফসফেটেজ আর গামা গ্লুটামেট ট্রান্সফারের মধ্যে যদি গামা গ্লুটামেট ট্রান্সফারেজ বাড়ে আর অ্যালকাইন ফসফেটেজ নর্মাল থাকে, তখন আমাকে ধরে নিতে হবে ড্রাগের ইফেক্টে হচ্ছে, নট ডিউ টু কোলিস্টেসিস। ওকে, এখন কিছু ড্রাগস এর নাম আমাদের জানতে হবে যেগুলো গামা গ্লুটামেট ট্রান্সফারেজ লেভেলকে বাড়িয়ে দেয়। সেগুলো হচ্ছে ইথানল, ফিনাইটোইন, কার্বামাজেপিন, ভেলপ্রয়েড, বারবিটোরেট। তাহলে দেখছি অনেকগুলো অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ আছে। এছাড়া আছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, গ্লিসিওফালভিন, আইসোপ্রোটিনয়েড। গ্লিসিওফালভিন তো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, আইসোপ্রোটিনয়েড ডার্মাটোলজিতে ইউজ করা হয় একনিতে। আর এখানে ইথানল তো একটা অ্যালকোহল আছে। তো এই ড্রাগস গুলো মাইক্রোসোমাল এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে গামা গ্লুটামেট ট্রান্সফারেজ কে বাড়িয়ে দেয়। আর এলিভেটেড এএলপি
আমরা তো জানি অ্যালকাইন ফসফেটেস বাই এই বিলিয়ারি এপিথেলিয়ামে যেমন থাকে সেরকম বোনসেও থাকে, প্লাসেন্টাতেও থাকে। এই জন্য এলিভেটেড এএলপি উইথ নর্মাল যদি গাম্মা গ্লুটামেট ট্রান্সফারেন্স থাকে, তাহলে আমাদেরকে নন হেপাটিক অরিজিন যেমন বোন ডিজিজ বা প্রেগনেন্সিও চিন্তা করতে হতে পারে। এখন আদার বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আছে ধরো হাইপারনেট্রিমিয়া। হাইপারনেট্রিমিয়া হতে পারে যখন ইনক্রিজড এডিএস প্রোডাকশন হয়, শরীরে পানি বেড়ে যায়, সেই তুলনায় সোডিয়াম কম হয়, তখন হাইপারনেট্রিমিয়া দেখা যায়। কিন্তু এই অবস্থায় যদি ডাইউরেটিক দেওয়া হয় তাহলে লো সোডিয়াম লেভেল আরো এগ্রিভেট করে, কারণ ডাইউরেটিক গুলো যে সোডিয়াম ছিল ওগুলোকে ওয়াশ আউট করে নিয়ে আসে। সুতরাং ডাইউরেটিক দিয়ে ইমপ্রুভ হয় না। তবে সেরাম ইউরিয়া, হেপাটিক ফেইলার হলে সেরাম ইউরিয়া রিডিউসড হবে, কারণ মাসেল মাস কমে যায় তখন। মাসেল মাসই তো হচ্ছে আমাদের শরীরে ইউরিয়া প্রডিউস করতে। আরো অনেক মেকানিজম আছে, কিন্তু এখানে বলা হচ্ছে মাসেল মাস লসের কারণে ইউরিয়া কমে যায়। আর ইউরিয়া ইনক্রিজও করতে পারে যদি জিআই হ্যামারেজ হয়। আমরা জানি ক্রনিক লিভার ডিজিজে প্রথম দিন টাইম বেড়ে যায়, প্লেটলেট কাউন্ট কমে যায়। তো এইসব কারণে যদি জিআই হ্যামারেজ হয় বা ভেরিসেল ব্লিডিং, এসব কারণে যদি জিআই হ্যামারেজ হয়, সেই হ্যামারেজের পরে সেরাম ইউরিয়া লেভেল বেড়ে যায়। এবার ফেরিটিন। ফেরিটিন হচ্ছে এলিভেটেড হয় ইন হিমোক্রোমাটোসিস, সিস্টেমিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, প্যারেনকাইমাল ইনফ্ল্যামেশন, এন্ড আরো কিছু কাজ। হিমোক্রোমাটোসিস কিন্তু একটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ এর একটা কজ। আচ্ছা, সিস্টেমিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এগুলোর কারণেও যদি হচ্ছে শরীরে ফেরিটিন লেভেল বাড়ে, তখন হচ্ছে আমরা ইনক্রিজ ফেরিটিন লেভেল পাবো আর কি। এখন আসলে হেমাটোলজিক্যাল টেস্ট। হেমাটোলজিক্যাল টেস্টের মধ্যে যদি ক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া হয়, তাহলে বুঝতে হবে যে হয় এটা একটা অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজের কারণে হতে পারে, অথবা রিসেন্ট জিআই হ্যামারেজ কারণে হতে পারে। ঠিক আছে। আর যদি ক্রনিক ব্লাড লস হয়, তখন নর্মোক্রমিক নর্মোসাইটিক না হয়, হয়ে যাবে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক ডিউ লাইক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর যদি অ্যালকোহল মিস ইউজ আর হিমোলাইসিস থাকে, তখন হবে মেট্রোসাইটিক অ্যানিমিয়া। আর নর্মালি হচ্ছে লিউকোপেনিয়া হবে। লিউকোপেনিয়া থাকলে এটা পোর্টাল হাইপারটেনশন বা হাইপার স্প্লেনিজমকে কমপ্লিকেট করতে পারে। আর যদি লিউকোসাইটোসিস পায়, তাহলে আমাদের বুঝতে হবে অ্যাসোসিয়েটেড কোলাঞ্জাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, হেপাটিক অ্যাবসেস আছে। কারণ এগুলো সবগুলো ইনফ্লামেশন, এবং ইনফ্লামেশনে লিউকোসাইটোসিস হবে। নাম্বার 3, থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়া is common in cirrhosis due to reduced platelet production and hypersplenism. তো হাইপারস্প্লেনিজমে প্লেটলেট ব্রেকডাউন হয়ে যাচ্ছে, আর থ্রোম্বোসাইটোপেনিয়ায় প্লেটলেট প্রোডাকশন কমে যাচ্ছে। এটা কেন? কারণ লিভার থ্রোম্বোপয়েটিন প্রডিউস করে। তো লিভার যখন এই ডিজিজ স্টেটের কারণে থ্রোম্বোপয়েটিন প্রোডাকশন কম করতেছে, তখন থ্রোম্বোসাইটোপেনিয়া দেখা যায়। আর থ্রোম্বোসাইটোসিস ইজ আনইউজুয়াল, বাট যদি অ্যাক্টিভ জিআই হ্যামারেজ হতে থাকে, তখন বডির একটা ধরো কম্পেনসেটরি মেকানিজমের কারণে প্লেটলেট বাড়তে পারে, তো তখন থ্রোম্বোসাইটোসিস, বাট এটা রেয়ার। ফাইনালি কোয়াগুলেশন টেস্ট দেখো। কোয়াগুলেশন টেস্টে হচ্ছে ইনক্রিজ প্রথম দিন টাইম তো পাবো আমরা। আর সাথে পাবো আমরা ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে কোয়াগুলেশন কোয়াগুলো খেতে। ভিটামিন কে কেন অবজর্ভ হচ্ছে না? ধরো হচ্ছে লিভারের যদি হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে,
তাহলে তো ফ্যাটি ফুডটা বিলিয়ারি অবস্ট্রাকশনের কারণে, মানে বাইলের অ্যাবসেন্সের কারণে ফ্যাটি ফুডটা অ্যাবজর্ব হবে না। তো ফ্যাটি ফুড অ্যাবজর্ব না হলে ভিটামিন কে অ্যাবজর্ব হবে না, এবং ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি থাকবে। ভিটামিন কে ডিপেন্ডেন্ট প্রোটিন ফ্যাক্টর 2, 7, 9, 10 ঠিক মতো কাজ করতে পারবে না, তখন কোয়াগুলোপ্যাথি হবে। আর যেহেতু এই ভিটামিন কে ডিপেন্ডেন্ট প্রোটিন ফ্যাক্টরের শর্ট লিভ, নর্মাল হাফ লাইফটা হচ্ছে 5 to 72 আওয়ার্স, তো এই প্রথম দিন টাইমের চেঞ্জ গুলো ফুল কুইকলি অ্যাপিয়ার করে আফটার লিভার ড্যামেজ। আমরা একটু আগে পেয়েছিলাম একটু লিভার ফেলারে একটা জিনিস হয় না, এই যে অ্যালবুমিন। প্লাজমা হাফ লাইফ অফ অ্যালবুমিন ইজ 2 উইকস, এর জন্য একটু লিভার ফেলার অ্যালবুমিন চেঞ্জ হয় না, কিন্তু কুইকলি চেঞ্জ হয় প্রথম দিনটা। আচ্ছা, এবার হচ্ছে ইমিউনোলজিক্যাল টেস্ট। ইমিউনোলজিক্যাল টেস্ট হচ্ছে ক্রনিক লিভার ডিজিজের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে অটো ইমিউন কজ। অটো ইমিউন কজে আমরা কিছু টেস্ট করি, ইমিউনোলজিক্যাল টেস্ট, সেগুলো এই বক্স 24.4 এ দেওয়া আছে। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টু চেক ইফ হি হ্যাজ হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি অ্যান্টিবডি দেখি আমরা। এছাড়া অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি বা এএনএ, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি এএমএ, অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, এরপরে অ্যান্টি লিভার কিডনি মাইক্রোজোমাল অ্যান্টিবডি, এগুলো আমরা দেখি। এছাড়া ইমিউনোগ্লোবুলিন, ফেরিটিন, আলফা 1 অ্যান্টিথ্রিপসিন, সেরোপ্লাজমিন, এগুলো যায়। ইমেজিং এ যাওয়ার আগে এখানে একটা সে ছক ছিল মনে হয়, না এখানে যাইনি, তাহলে আমরা পরে পাবো। ইমেজিং এর মধ্যে হচ্ছে আমরা জানি মোস্ট কমন ইনভেস্টিগেশন হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, নন ইনভেসিভ টেস্ট, চিপ, ইজিলি অ্যাভেলেবল। এই আলট্রাসাউন্ডের মাধ্যমে সিরোসিসের কিছু চেঞ্জ আমরা দেখতে পারি, যদি এটা নোডুলার লিভার কন্ট্রোল, কন্ট্রোল বলতে শেপ বোঝাচ্ছে। তো এইটা যদি আমরা দেখি নোডুলার লিভার বা কোর্স একটা শেপ দেখা যায়, রাইট লোব অ্যাট্রফি বা লেফট লোব হাইপারট্রফি এগুলো থাকে, বা স্প্লেনোমেগালি অ্যাসাইটিস থাকে, তাহলে এগুলো আল্ট্রাসাউন্ডে আমরা দেখতে পারি। এছাড়া আমরা যদি বাইল ডাক্টে স্টোন থাকে, অর্থাৎ সার্জিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিসের কোনো প্যাথোলজি আমরা আল্ট্রাসাউন্ড কিন্তু আমরা দেখতে পারি, সেখানে কমন বাইল ডাক্ট ডাইলেটেড অবস্থায় আমরা পেতে পারি। এছাড়া কোনো টিউমার ফোকাল লেশন যদি থাকে, এগুলো আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে পারি। ঠিক আছে, এছাড়া বাবল বেস্ট কন্ট্রাস্ট মিডিয়া এগুলো এখন আমাদের দেশে অ্যাভেলেবল খুব একটা না। ডপলার আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, তখন আমরা ব্লাড ফ্লো দেখতে পারি, ইন হেপাটিক আর্টারি, পোর্টাল ভিন, হেপাটিক ভিন। আর এই ছকটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোনো ছকের মতো। 24.5, এখানে হচ্ছে কোন ডিজিজে কোন ইনিশিয়াল টেস্ট করা হবে সেগুলো লেখা আছে। যেমন অ্যালকোহল যদি আমরা মনে করি অ্যালকোহল রিলেটেড ডিজিজ, তাহলে লিভার ফাংশন টেস্ট করব, অর্থাৎ লিভার ফাংশন টেস্টে আমরা এতক্ষণ যেগুলো বলে আসলাম সেগুলো, এবং আমরা এএসটি টা এর হচ্ছে হাই পাবো। যেমন এএসটি এলটি রেশিও হবে মোর দ্যান 2 টাইমস। আর যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজ মনে করি, তাহলে ফ্যাটি লিভারের জিনিসপত্র থাকবে, যেমন মেটাবলিক সিন্ড্রোম, সেন্ট্রাল ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন। এছাড়া আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার পাবো। যদি ক্রনিক হেপাটাইটিস বি হয় এইচবিএসএজি, যদি হেপাটাইটিস সি হয় এইচসিভি অ্যান্টিবডি, বিলিয়ারি কোলাঞ্জাইটিস হলে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবডি, স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হলে এমআরসিপি করতে হবে। মানে নতুন জিনিস দেখার মতো জিনিস হচ্ছে স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলোর সাথে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস অ্যাসোসিয়েটেড। এরপর আসে হিমোক্রোমাটোসিস যদি থাকে, তাহলে আমাদের এই ফেরিটিন দেখতে হবে, ট্রান্সপারেন্ট স্যাচুরেশন দেখতে হবে, উইলসন ডিজিজ দেখতে হবে, সেরুলোপ্লাজমিন। আলফা অ্যান্টিজেন ডেফিসিয়েন্সি থাকলে তার লাং ডিজিজের একটা হিস্ট্রি থাকতে পারে, আলফা অ্যান্টিট্রিপসিন লেভেল দেখবো। আর ড্রাগ ইনডিউস লিভার ডিজিজের হচ্ছে আমরা লিভার ফাংশন টেস্ট দেখবো, আর হচ্ছে আমরা ড্রাগ হিস্ট্রি জানবো। এরপরে হচ্ছে আমরা ইমেজিং কন্টিনিউ করি, আমরা আল্ট্রাসোনোগ্রাফি শেষ করলাম একটু আগে, এখন আমরা সিটি আর এমআরআই। সিটি ইমেজিং করলে হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ডে আমরা টিউমার পাবো, যখন টিউমারটা হবে
মোর দেন 2 সেন্টিমিটার। লেস দেন 2 সেন্টিমিটার আল্ট্রাসাউন্ডে পাওয়া যাবে না। এই লেস দেন 2 সেন্টিমিটার লেশন গুলা, স্মলার ফোকাল লেশন গুলো দেখার জন্য আমাদের সিটি স্ক্যান করা লাগবে। আর এছাড়া আমরা এমআরআই করতে পারি। হেপাটিক এনজিওগ্রাফি এখন আর খুব একটা করা হয় না। বাট হেপাটিক ভাস্কুলেচারের ইমেজ ভালো দেখার জন্য করা যেতে পারে। এম্বোলাইজেশন অফ দ্য ভাস্কুলার টিউমারে এটা একটা থেরাপিউটিক রোল করা। আচ্ছা। আচ্ছা, কোলন জিওগ্রাফি। কোলন জিওগ্রাফি সবচেয়ে নন ইনভেসিভ এমআরসিপি। কেন এমআরসিপি? কারণ এমআরসিপি তে জাস্ট এমআরআই দিয়ে আমরা বিলিয়ারি ট্রিটা দেখি। আর এন্ডোস্কোপিতে আমরা এন্ডোস্কোপ ঢুকিয়ে আমরা বিলিয়ারি ট্রি দেখি, যেটার গ্রেভ কমপ্লিকেশন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। কোলন জিওগ্রাফির আরেকটা অপশন হচ্ছে পারকুটেনাস অ্যাপ্রোচ, পারকুটেনাস ট্রান্সহেপাটিক কোলন জিওগ্রাফি। তো পারকুটেনাস ট্রান্সহেপাটিক কোলন জিওগ্রাফি, পারকুটেনাস ট্রান্সহেপাটিক কোলন জিওগ্রাফি করা হয় যখন আমরা ইআরসিপি কোনো কারণে করতে পারবো না, তখনই পারকুটেনাস অপশনটায় যাওয়া হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা এমআরসিপি ইজ এ ডায়াগনস্টিক। এমআরসিপি দিয়ে আমরা কিন্তু কোনো থেরাপিউটিক প্রসিডিউর করতে পারি না, কিন্তু ইআরসিপি দিয়ে একই সাথে ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক ফাংশন চলে। যেমন আমরা ইনসার্শন অফ বিলিয়ারি স্টেন্ট দিতে পারি ইআরসিপির মাধ্যমে। যদি বাইল ডাক্ট স্ট্রাকচার চিকিৎসা এভাবে করতে চাই স্টেন্ট দিয়ে, তাহলে আমরা ইআরসিপির মাধ্যমে স্টেন্ট বসিয়ে আসতে পারি। কিন্তু এমআরসিপির মাধ্যমে আমরা এরকম কোনো থেরাপিউটিক প্রসিডিউর করতে পারবো না। কিন্তু নন ইনভেসিভ হওয়ার কারণে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন এমআরসিপি। অবশ্য এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে আমরা এই এক্সট্রাহেপাটিক biliary অ্যাম্পুলা ভেটার প্যানক্রিয়াস খুব ভালোভাবে দেখতে পারি। As the ultrasonic probe is in the duodenum, high quality images are obtained and tissue sampling can be performed, and increasingly therapeutic drainage of the biliary obstruction also can be performed. এবং এটার অ্যাডভান্টেজ ইআরসিপি তে যেরকম পেশেন্টদেরকে প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে, এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ডে এরকম ঝুঁকিতে ফেলা হচ্ছে না। ওকে, আমরা একটা ছবি দেখতে পারি। এটা একটা এমআরসিপি ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রক্সিমালি কমন বাইল ডাক্টটা ডাইলেটেড এবং ডিস্টালি কমন বাইল ডাক্টটা ন্যারো ডিউ টু কোলনজিওকার্সিনোম। আর এখানে প্যানক্রিয়াটিন ডাক্টটা নর্মাল। আর আগের পেজে আলট্রাসোনোগ্রাফি, হ্যাঁ এই তো, এই যে আলট্রাসাউন্ড একটা ছবি। এই যে এ আইডেন্টিফাই করাটা গল স্টোন ইন দা গল ব্লাডার, আর এটার পিছনে এস অংশটা অ্যাকস্টিক শ্যাডো। গল ব্লাডার সামনে থাকার কারণে পিছন অংশে শ্যাডো তৈরি হয়েছে। এরপরে আসা হেপাটিক, এটাও দেখে ফেলি সিটি স্ক্যান। সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি লিভার। এই লিভারের পাশে এখানে অ্যাসাইটিস। লিভারটা অ্যাবনর্মাল শেপে আছে, ইরেগুলার লাইনে। এখানে স্প্লিনটা আমরা স্প্লেনোমেগালি দেখতে পাচ্ছি। আর এখানে স্টোমাকের কাছে কিছু কোলাটারাল ভেসেলস দেখা সিটি ইন এ পেশেন্ট উইথ সিরোসিস। তো নন ইনভেসিভ কিছু মার্কার আছে হেপাটিক ফাইব্রোসিসের। তো নন ইনভেসিভ মার্কার গুলো আমি খুব ডিটেলস যাব না। আমাদের দেশে যেটা রিসেন্টলি চালু হয়েছে সেটা সম্পর্কেই বলবো। এটা ফাইব্রো স্ক্যান। এই ফাইব্রো স্ক্যান এর মাধ্যমে আল্ট্রাসাউন্ড বেসড ফলোআপ দেওয়া হয়, এবং এর মাধ্যমে আমরা লিভার স্টিফনেসটা দেখি, লিভারটা কেমন স্টিফ। এবং এটা মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে হেপাটিক ফাইব্রোসিস কি পরিমাণে আছে। ছাড়া হিস্টোলজিক্যাল এক্সামিনেশন বায়োপসি।
ব্রেস্টে যেরকম ট্রুকার বায়োপসি করা হয় সেরকম সেই রকমই পারকুটেনাস লিভার বায়োপসি করা যায়। কিন্তু যদি আমরা সাসপেক্ট করি যে এটা হচ্ছে একটা টিউমার হতে পারে, ম্যালিগন্যান্সি হতে পারে, তাহলে এইভাবে বায়োপসি না করাই ভালো। কেননা এটার মাধ্যমে ইন ম্যালিগন্যান্সিটা নিডল ট্র্যাকের যে রুট সেখানে ছড়িয়ে যেতে পারে আশেপাশে। আর সেফ পারকুটেনাস লিভার বায়োপসি করার জন্য আমাদেরকে আইএনআর লেস দেন 2 হতে হবে, প্লেটলেট মোর দেন 15 to 10 to the 9 per liter হতে হবে, এবং আরো কিছু কন্ডিশনস আছে। আচ্ছা, তখন আমরা হচ্ছে যে ইনভেস্টিগেশন গুলো করলাম, এখন ওগুলো হচ্ছে একটা কুইক রিক্যাপ করার চেষ্টা করি আমরা। ইনভেস্টিগেশন হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম। তো ইনভেস্টিগেশন হচ্ছে হচ্ছে আমরা লিভার ফাংশন টেস্টের মধ্যে, লিভার ব্লাড বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা করবো বিলিরুবিন, অ্যালবুমিন, এএলটি, এএসটি, এবং অ্যালকালাইন ফসফেটেস, গামা গ্লুটামেট ট্রান্সফারেজ। আমরা বলেছিলাম যে এএলটি ইজ মোর স্পেসিফিক ফর হেপাটোসেলুলার ড্যামেজ। আর এই বক্সটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম ইম্পর্টেন্ট বক্স। এই বক্সটা ইম্পর্টেন্ট, যে কোন ড্রাগস গুলো গামা গ্লুটামেট ট্রান্সফার বাড়ায়। বায়োকেমিক্যাল টেস্ট সম্পর্কে বলেছিলাম যে হাইপোনাট্রেমিয়া, সেরাম ইউরিয়া মে বি রিডিউসড অর মে বি ইনক্রিজড ইন জিআই হেমারেজ, ফেরিটিন লেভেল ইজ এলিভেটেড ইন হেমোক্রোমাটোসিস। তারপর অ্যালকালিন ফসফেটেজ, লিভার, বোন, প্লাসেন্টা 3 জায়গা থেকে আসতে পারে। আর আইসোলেটেড গামা গ্লুটামেট ট্রান্সফারেজ যদি বাড়ে তাহলে বুঝতে হবে যে এই যে আইসোলেটেড গামা গ্লুটামেট ট্রান্সফারেজ বাড়লে হতে পারে এনজাইম ইনডিউসিং ডায়াবেটিস। আর যদি আইসোলেটেড গামা গ্লুটামেট ট্রান্সফারেজ বাড়ে তাহলে হতে পারে এটা বোন ডিজিজ ও প্রেগনেন্সি। এবার একটা ব্লাড কাউন্ট আমরা বলে ফেলেছি, নর্মোসাইটিক এবং ম্যাক্রোসাইটিক এর কখন কি হতে পারে, লিউকোপিনিয়া, থ্রম্বোসাইটোপিনিয়া, এগুলো হচ্ছে কমন। লিউকোসাইটোসিস ইন ইনফেকশনস লাইক হেপাটাইটিস, কোলাঞ্জাইটিস, হেপাটিক অ্যাবসেস, কোয়াগুলেশন প্রথম টাইম ইনক্রিজ হবে, ইন্টারন্যাশনাল নর্মালাইজেশন রেশিও বেড়ে যাবে। লিভার ডিজিজ স্ক্রিনের জন্য ইমিউনোলজিক্যাল টেস্ট করতে পারি, হেপাটাইটিস বি, সি, অটো অ্যান্টিবডিজ, ইমিউনোগ্লোবুলিন, ফেরিটিন, সেলুলোপ্লাজমিন, আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন। ইমেজিং, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই এবং বিভিন্ন ধরনের কোলনজিওগ্রাফি আমরা করতে পারি। এমআরসিপি হচ্ছে নন ইনভেসিভ, ফার্স্ট লাইন। ইআরসিপি ফর থেরাপিউটিক। এছাড়া ট্রান্সহেপাটিক কোলনজিওগ্রাফি, পারকুটেনাস ট্রান্সহেপাটিক কোলনজিওগ্রাফি করা যায় যখন ইআরসিপি কোনো কারণে করা যাচ্ছে না। এছাড়া আমরা হচ্ছে এন্ডোস্কোপি, আল্ট্রাসাউন্ড করে আরো বেটার ভিজুয়ালাইজ করতে পারি বিলিয়ারি অ্যাম্পুলা, ভেটার প্যানক্রিয়াসকে। এবং আমরা বিলিয়ারি ডাক্টে যদি কোনো সমস্যা থাকে, বাইলটা বিলেট অবস্ট্রাকশন, তাহলে থেরাপিউটিক ড্রেনেজ করে দিতে পারি এন্ডোস্কোপি, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। এমআরসিপি তে খুব ভালো ইমেজ দেখা যায় বিলিয়ারি ট্রি। সিটি স্ক্যানে আমরা লেস দেন 2 সেন্টিমিটার লেশন যদি থাকে সেগুলো আইডেন্টিফাই করতে পারি, যেগুলো আল্ট্রাসোনোগ্রাফিতে আইডেন্টিফাই করা যায়নি। কিন্তু ফার্স্ট ultrasonography, important to note, ultrasonography is used as a first line test to identify gallstone, biliary obstruction, and thrombosis in the hepatic vasculature. এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখতে হবে। আল্ট্রাসাউন্ডে আমরা গলস্টোন দেখতে পারি, biliary obstruction দেখতে পারি, থ্রম্বোসিস ইন দ্য হেপাটিক ভাস্কুলাচার দেখতে পারি। এটা লিভারের সিরোসিস চেঞ্জ দেখায়, লিভার নোডুলার হয়েছে কিনা, শেপে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, ইকোটেক্সচার, কোর্স এক্সোটেক্সচার হচ্ছে কিনা, কোনো লোব অ্যাট্রফি বা হাইপারট্রফি হচ্ছে কিনা, এগুলো আল্ট্রাসাউন্ডে আমাদেরকে দেখিয়ে দিতে পারে। আর এই বক্সটা হচ্ছে এখন রিপিট করছি না, কিন্তু এই বক্সে হচ্ছে ইনিশিয়াল টেস্ট গুলো এবং অ্যাডিশনাল টেস্টের নাম দেওয়া আছে। এরপরে হচ্ছে হেপাটিক ফাইব্রোসিস এর স্ক্রিনিং টেস্ট করা যেতে পারে, ফাইব্রো স্ক্যানের কথা আমি বললাম। আর এখানে আরো কিছু ইনডাইরেক্ট ফাইব্রোসিস মার্কার আছে, যেমন বিলিরুবিন, এসটিএলটি রেশিও, প্লেটলেট কাউন্ট, এগুলোর মাধ্যমে একটা ফাইব্রোসিস স্কোর করা যায়, যেটার মাধ্যমে স্ক্রিনিং টেস্ট, স্ক্রিন টেস্ট ফর ফাইব্রোসিস রেস। ওকে, এরপরে হিস্টোলজিক্যাল এক্সামিনেশন বললাম, বায়োপসি। তো আপাতত হচ্ছে ইনভেস্টিগেশন ক্লাসটা আমি আর হচ্ছে এখানে করতে চাই।
প্রথমবার হচ্ছে রেকর্ডিং করলাম। হয়তো কিছু তাড়াহুড়ো করেছি বা কিছু গুছিয়ে বলতে পারিনি। তো আমাকে তারা আহ, বলবেন যে কেমন হয়েছে বা কিভাবে আমি হচ্ছে ইমপ্রুভ করতে পারি বা আরো কি ইনফরমেশন দেওয়া যেত। আপাতত এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে।